স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ কি ডেথ গ্রুপেই পড়ল? সিডনি টাউন হলে হওয়া ড্রয়ে বাঘিনীদের অবস্থান বি গ্রুপের নাম্বার 3-তে। তাদের সঙ্গী সর্বোচ্চ 9 বারের চ্যাম্পিয়ন চায়না আর 3 বারের শিরোপাধারী উত্তর কোরিয়া। সাথে আছে সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তান। কবে কোথায় কোন প্রতিপক্ষের মুখোমুখি হবে আফিদারা, বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। ফিফা র্যাঙ্কিং এর উইন্ডো খুলে বসে আছেন, কোনো লাভ নেই, কারণ আপনি বাংলাদেশকে সমর্থন করেন আর এই দেশের মেয়েরা ওসব র্যাঙ্কিং এর কেয়ার করে থোড়াই। এশিয়ান কাপের ড্রয়ের আগে যে পট প্রকাশ করেছিল এএফসি, সেখানে নামের পাশে র্যাঙ্কিং গুলো দেখলেই হয়ে যাবে সব দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ ছিল পট নাম্বার 4-এ, তাদের র্যাঙ্কিং 128। সেখানে ভারত আর ইরানের সাথে বাংলাদেশ। পট 1-এ দুনিয়ার সেরা 15টা দেশের 4টা, স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে জাপান আর উত্তর কোরিয়া। 17 নম্বর চায়না, 2 নম্বর পটে থাকলে কি হবে? এই এশিয়ান কাপে ওরাই অন্যতম ফেভারিট। এর আগে আরো 9 বার শিরোপা জিতে তবেই বাড়ি ফিরেছে, আর নর্থ কোরিয়া ট্রফি জিতেছে 3 বার। এসব বাঘা বাঘা দলের সাথেই এখন উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও। পড়বি তো পর মালির ঘাড়ে, টিম পড়লো বাংলাদেশের বি গ্রুপে। এখানে ওদের পজিশন B3 পিলে চমকে উঠতেই পারে, কারণ এই গ্রুপের লাইন আপ বাংলাদেশ, চীন, উত্তর কোরিয়া আর উজবেকিস্তান। লাল সবুজের প্রথম দুটো ম্যাচ আগামী 3 আর 6 মার্চ সিডনিতে। আফিদারা পরের লড়াইটাই নামবে পার্থে উজবেকিস্তানের বিপক্ষে মার্চের 9 তারিখ। খুব বেশি জার্নির ঝুঁকি নেই। গ্রুপ পর্বের 3 ম্যাচ 2 শহরে। পিকচার শেষ দিক থেকে পড়লে কিছুটা খুশি হতে পারেন, কিন্তু উজবেক মেয়েরা দুনিয়ার 51 নম্বর দল, তারাও এখানে এসেছে চ্যাম্পিয়ন হতেই। বাকিদের মধ্যে মেইনল্যান্ড চায়না আসরে শুধু সর্বোচ্চ চ্যাম্পিয়নই নয়, একই সাথে ওরা আসবে শিরোপা ডিফেন্ড করার জন্য। এর মানে দাঁড়াচ্ছে এশিয়ান কাপের মূল পর্বে সহজ পরীক্ষা বলে কিছু নেই। কোনোটা বেশি কঠিন, কোনোটা আবার খুব খুব বেশি কঠিন। মেয়েদের এবারের এশিয়ান কাপ হবে অস্ট্রেলিয়ার 3 শহরের 5 স্টেডিয়ামে। সিডনির অ্যাকর স্টেডিয়ামে প্রায় 80,000 দর্শক ধারণ ক্ষমতার মাঠে হবে ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালের 2টি আর গ্রুপ পর্বে স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচগুলো। এই মাঠে অবশ্য বাংলাদেশের খেলা নেই, তারা নামবে ওয়েস্টার্ন সিডনির কমব্যাংক স্টেডিয়ামে। এটা ধারণ ক্ষমতা 30,000, যেখানে হবে গ্রুপ বি আর সির 6 ম্যাচ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে অপটাস স্টেডিয়াম বেশ বড়, ধারণ ক্ষমতা 60,000। সেখানে হবে 1 মার্চের উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক অস্ট্রেলিয়ার মোকাবেলায় নামবে ফিলিপাইন। হবে একটা সেমিফাইনালও। একই শহরের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে আছে 6টি গ্রুপ ম্যাচ আর 1 জোড়া কোয়ার্টার ফাইনালস। সিডনি আর পার্থের বাইরে আরেকটা ম্যাচ ভেন্যু নর্থ ইস্ট অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড। গোল্ড কোস্টের সিবাস সুপার স্টেডিয়ামে গ্রুপ পর্বে 4 ম্যাচ আর 2টি প্লে অফের লড়াই। বাফুফে অপেক্ষায় ছিল নিজেদের ভেন্যু আর মেনুর। তাবিথ আউয়াল আগে খেলোয়াড়দের জানিয়ে রেখেছিলেন, ড্র চূড়ান্ত হওয়ার পরেই প্রস্তুতির ছক কষা আর পরিকল্পনার বাস্তবায়নে নেতৃত্ব দেবেন সভাপতি নিজেই। থাকছে ভালো র্যাঙ্কিংধারীদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ আর অ্যাওয়ে ক্যাম্প। তার পরিকল্পনাতেই কোয়ালিফায়ার রাউন্ডে পিটার বাটলারের দলটা পেয়েছে দারুণ সাফল্য। এবারে সামনে তাকানোর পালা। প্লেয়ারদের সেভাবেই দিতে হবে ফ্যাসিলিটিস। বাংলাদেশ তো এখন চীন কিংবা নর্থ কোরিয়ার মতো রথী মহারথীদের বিপক্ষে খেলে। লাল সবুজের যে লেভেলটাই আলাদা। খালিদ জামিল, 71। লাল সবুজের জার্সির পাশাপাশি এখন ঘরোয়া লিগেও ফোকাস প্রবাসী ফুটবলারদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করে বসুন্ধরা কিংসে কিউবা মিচেল। এই তরুণ তুর্কির আসার মাধ্যমে এখন অন্যরাও সাহস পাবে লোকাল ক্লাবগুলোতে চুক্তি করার। তবে নানা রকম প্রতিবন্ধকতা উপড়ে না ফেললে জৌলুস বাড়বে না দেশের ফুটবলে। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। বৃষ্টিতে ভেসে গেল মাঠ, কয়েক মিনিটে সবুজ গালিচা কাদায় একাকার। নিশ্চয়ই আপনি চাইবেন না এমন মাঠে খেলতে নামুক কিউবা মিচেল। ইনজুরিতে থমকে যাক ক্যারিয়ার। তবে বাংলাদেশে যে এমনটা হবে না সে গ্যারান্টি বা কে দিবে? হামজা জ্বরে পুড়ছে দেশের ফুটবল। একে একে লাল সবুজ পতাকার নিচে যুক্ত হচ্ছেন প্রবাসী ফুটবলাররা। জাতীয় দলের বাইরে ঘরোয়া লিগের ক্লাবগুলোতেও নজর অনেকের। এরই মধ্যে নতুন মৌসুমের আগে বসুন্ধরা কিংসের চমক। 3 বছরের চুক্তিতে বসুন্ধরায় ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। কিন্তু দেশের ঘরোয়া ফুটবলের অবস্থা তো যাচ্ছে তাই। হুমকির মুখে পড়বে না তো কিউবার ক্যারিয়ার? অনেকে বলছেন যে কিউবার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে কিনা, একটা শঙ্কা জাগছে। বাংলাদেশে তিনি কেন খেলতে আসবেন? এখানে মাঠের ফ্যাসিলিটি থেকে শুরু করে ক্লাবগুলো যে ফ্যাসিলিটি, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক যদি কিন্তু রয়েছে, অনেক
অনেক সমালোচনা রয়েছে। আসলে কি কিউবার জন্য বাংলাদেশের ঘরোয়া লিগটা পারফেক্ট কিনা? কিউবার জন্য বাংলাদেশের ঘরোয়া লিগ পারফেক্ট কিনা এটা আসলে যার পার্সপেক্টিভ। মানে এখন হচ্ছে কিউবার জন্য মনে হয়েছে যে ওর জন্য এটা পারফেক্ট, এই কারণে ও ডিসিশন নিয়েছে বাংলাদেশে খেলবে। ও এর মধ্যে কিন্তু ইউরোপেরও বেশ কয়েকটা ক্লাবের ট্রায়ালে ছিল, বাট আনফর্চুনেটলি সেখানে ফাইনাল কোনো ডিল হয়নি ওর জন্য। তো ও অপেক্ষা করতেছিল যে বেটার কোনো সুযোগ পাওয়া যায় কিনা। একটা প্লেয়ার কিন্তু কখনোই চায় না যে ও 6 মাস বসে থাকুক। সামার মিস হয়ে যাওয়া মানে ওর হচ্ছে উইন্টারের জন্য ওয়েট করা। এই উইন্টারে ওয়েট করতে করতে কিন্তু প্লেয়ারের শার্পনেস চলে যায়। তো এটা ব্যাটা বলে মিলে যাওয়াতেই কিউবার মতো প্লেয়ার হচ্ছে বাংলাদেশে চলে আসছে। বুঝে শুনেই বাংলাদেশে পা বাড়িয়েছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। নিশ্চয়ই বসুন্ধরা কিংস থেকেও পেয়েছেন পর্যাপ্ত সুযোগ সুবিধার আশ্বাস। পেশাদার ক্লাবগুলোর মধ্যে লোকাল, প্রবাসী কিংবা বিদেশি সবার লক্ষ্য কিংসের হয়ে খেলার, কিন্তু বাকি ক্লাবগুলোতে কেন নয়? অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো কিনা একটা প্লেয়ারের পারফরমেন্সকেও প্রভাবিত করে। আপনার ওয়েদার, ফুডিং, তারপর আসলে কই থাকতেছে, মানে অ্যাকোমোডেশন, সব কিছু একটা ফ্যাক্ট। একটা বিষয় পরিষ্কার, লম্বা সময় চুক্তি সঙ্গে খেলোয়াড়দের পর্যাপ্ত ফ্যাসিলিটিস দেয়া, তাতে ক্লাব খেলোয়াড় উভয়ই হয় উপকৃত। উন্নত দেশের ফুটবলে যার বিকল্প নাই। স্বপ্ন চ্যালেঞ্জ মাথায় রেখেই খেলতে আসছে কিউবা। হয়তো খেলার ভেন্যু, সূচি বা প্রতিপক্ষ দেখে বেছে বেছে খেলবেন এই আপকামিং ইয়াংস্টার। সে যাই হোক, হামজাকে দেখে যেমন ন্যাশনাল জার্সি গায়ে চাপাতে নামছে প্রবাসী ফুটবলারদের ঢল, তেমনি লোকাল ক্লাবে কিউবাকে দেখেও অনুপ্রাণিত হতে পারেন অনেকে, যা জৌলুস বাড়াতে পারে দেশের ফুটবলের। তবে তার আগে বেশ কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা জরুরি। সবার আগে চাই মানসম্মত খেলার ভেন্যু, ক্লাব ফ্যাসিলিটিস বাড়ানো, নিজস্ব মাঠ, থাকার উন্নত পরিবেশ, সঙ্গে মানসম্মত খাবার, সব মিলিয়ে পেশাদারিত্বের উন্নতি। যা হলে ঘরোয়া ফুটবলের চেহারা বদলানো অসম্ভব কিছু নয়। আর সেটা করতে পারলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে আবাহনী, মোহামেডান কিংবা বসুন্ধরার মতো ক্লাবে খেলতে দেখার স্বপ্ন দোষের কিছু হবে কি? হাসান সজীব, ৭১। সব বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। মানসিকভাবে দৃঢ় হয়ে মনোযোগ দিয়েছেন প্র্যাকটিসে। এদিকে মাঠে ক্রিকেটারদের মানসিকভাবে আরো শক্তিশালী করতে একজন বিদেশি স্পোর্টস সাইকোলজিস্টের সঙ্গে যোগ দেবেন 3 জন দেশি মনোবিদ, যেখানে থাকবেন একজন নারী মনোবিদও। বিসিবি পরিচালক আকরাম খান বলছেন, মেন্টালি স্ট্রং হলে এই দল এশিয়া কাপ আর বিশ্বকাপে অনেক ভালো করবে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। তাসকিনের এই চওড়া হাসি দেখে কে বলবে গত 24 ঘন্টায় এই স্পিড স্টারের উপর দিয়ে কত বড় ঝড় বয়ে গেছে। তুড়ি মেরে উড়িয়ে সব পেছনে ফেলে তাসকিন ঠিকই মাঠে ফিরেছেন। ঝুম বৃষ্টিতে অনুশীলনে মন দিয়েছেন ইনডোরে, মানসিক সব বাধা পেছনে ফেলে। মাঠে আসার পর বোর্ড প্রেসিডেন্টও তাসকিনকে পিঠ চাপড়ে সাহস দিয়েছেন, বলেছেন বোলিংটা ভালো মতো করে যাও, অন্য সব কিছু ভুলে যাও। ব্যক্তিগত সমস্যা হয়তো তাসকিন নিজ থেকেই সমাধান করছেন, মাঠের বাইরের ইস্যুতে মানসিকভাবে স্ট্রং থাকছেন, কিন্তু মাঠের ভেতরে মানসিক বাধা ক্রিকেটাররা কিভাবে কাটাবে? সামনেই 2টা বড় ইভেন্ট। আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমরা মেন্টালি খুব তাড়াতাড়ি আপসেট হয়ে যাই, আবার খুব তাড়াতাড়ি কিন্তু আবার খুব ভালো পজিশনে চলে যাই, আপ হয়ে যায়। সো আমাদেরকে মেন্টালটা কন্ট্রোল করে আমাদেরকে নর্মাল যদি ক্রিকেট খেলি আমরা কিন্তু ভালো করি। বিসিবি বেশ সিরিয়াস মেন্টাল গেম ক্রিকেটে ক্রিকেটারদের মেন্টাল হেলথ নিয়ে। আইরিশ স্পোর্টস সাইকোলজিস্ট ডেভিড স্কটের নিয়োগ প্রক্রিয়া শেষের দিকে। শুধু তাই না, তার সঙ্গে ক্রিকেটারদের মাইন্ড ট্রেনিং করাতে নিয়োগ দেয়া হবে 3 দেশি মনোবিদও। তার মধ্যে থাকবেন একজন নারী মনোবিদ। শুধু কি মনের রোগ সারালে হবে? গামিনীর উইকেট নিয়ে ক্রিকেটারদের ভীতিটাও কাটাতে হবে। ইতিমধ্যে বোর্ড প্রেসিডেন্টের কানে গেছে ক্রিকেটারদের নালিশ। গামিনীকে ডেকে বিসিবি বসকে উইকেট নিয়ে কড়া বার্তা দিতেও দেখা গেছে। তারপরও হোম অফ ক্রিকেটের কালো মাটির পিচে ক্রিকেটারদের সেরা প্রস্তুতি নিয়ে শঙ্কার কালো মেঘ জমে আছে খোদ বিসিবি পরিচালকদের মাঝে। যে আয়ারল্যান্ড, নেপাল যদি আসে সেখানে কিন্তু আমরা অবশ্যই বিপিএলে যে ধরনের উইকেট বানাই ওরকম উইকেটে যদি আমরা খেলাতে পারি, আমরা এখানে হারি জিতি সেটা ইম্পর্টেন্ট না, বাট আমাদের প্রিপারেশনটা ভালো হবে। আর যদি আপনি
মানে উইকেটটা ভালো না বানান, আপনি সিরিজটা জিতলেন বাট আপনার কিন্তু এশিয়া কাপে কোনো কাজে আসবে না। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর অপশন তো আছেই আমাদের কাছে, যে যেহেতু ঢাকার উইকেটটা আসলে ডিফিকাল্ট হয় বিকজ এখানে অতিরিক্ত খেলা, আপনি চিটাগং আছে, সিলেট আছে, ওখানেও কিন্তু আপনি ইভেন ট্রাই। বোর্ড প্রেসিডেন্ট মিরপুরের উইকেট নিয়ে বিরক্ত, ঢাকা থেকে সরিয়ে দেয়া হচ্ছে গামিনীকেও, কিন্তু তার অধীনেই 1.5 ইঞ্চি মাটি তুলে উইকেটে নতুন মাটি ফেলার যে টপ ড্রেসিং প্রক্রিয়া চলছে, সেটা উইকেটের চরিত্র কতটা বদলাতে পারবে? এশিয়া কাপ, বিশ্বকাপের আগে মিরপুরে সেরা প্রস্তুতি নিয়ে সন্দেহটা থেকেই যাচ্ছে। নাহিয়ান বিন জসিম, ৭১। এশিয়া কাপে খেলতে রাজি হয়ে নিজেদের দেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। কদিন আগেও সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর কেউ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি ছিলেন না, কিন্তু আসন্ন এশিয়া কাপে একাধিকবার পাকিস্তানের সাথে ম্যাচ খেলা লাগবে। তবে তাদের কেউ কেউ মুখে কুলুপ এঁটেছেন, আর গাঙ্গুলি তো বদলেই ফেলেছেন নিজের স্টেটমেন্ট। খালিদ জামিলের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের আগে এশিয়া কাপটা হবে একই ফরম্যাটে। প্রতিবারই ওয়ার্ল্ড কাপের ড্রেস রিহার্সাল হয় এখানেই, আর এশিয়া কাপের সবচাইতে হেভিওয়েট লড়াই ধরা হয় ভারত পাকিস্তান ম্যাচ। রেভিনিউ থেকে দর্শক আকর্ষণ সবকিছু মাথায় রেখে আয়োজকরা বারবার দুদেশকে ঠেলে দেয় মুখোমুখি লড়াইয়ে। এবারের পিকচারটাও তাই। ওখান থেকে সাউথ এশিয়ার দুই প্রতিবেশী ভারত আর পাকিস্তানই যাবে পরের রাউন্ডে, তার মানে সুপার 4-এ। আর অঙ্কের মারপ্যাচে সেখানেও হতে পারে ভারত পাকিস্তান লড়াই। শুধু তাই নয়, দুদেশ একই সাথে উঠে যেতে পারে ফাইনালেও, তাতে বাড়তি রেভিনিউ, টুর্নামেন্টের এক্সট্রা মাইলেজ। কিন্তু পেহেলগামে ভয়াবহ হামলার পর কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলি? হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদন সাক্ষী। বিসিসিআই এর সাবেক প্রধানের ভাষ্য, পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্কটাই স্থগিত করে দিতে হবে। প্রতি বছর পাকিস্তানের এই সন্ত্রাসবাদ কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়, এটা কোনো কৌতুক না। ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর আরো কঠোর হওয়াই স্বাভাবিক। তিনি কোচ হওয়ার আগে ছিলেন সক্রিয় রাজনৈতিক কর্মী, আবার সন্ত্রাসবাদীদের কাছ থেকে হুমকিও পেয়েছিলেন। বলেছিলেন কোনো ডিসিপ্লিন নেই, পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ খেলা উচিত নয়। পাল্টা প্রশ্ন আসে উপস্থাপকের কাছ থেকে, সামনে যে এশিয়া কাপ আছে সেখানেও কি ভারত খেলবে না? তবে এই প্রশ্নে দেশটার বর্তমান হেড কোচ অবশ্য একটু ধাক্কা খান, তবে নিজের অবস্থান পাল্টাননি। বলেছেন এশিয়া কাপের মতো আসরে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে কিনা সেটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। গম্ভীর সেই ব্যাপারে কোনো মন্তব্য জানাতে পারেন না। বার্মিংহামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ড টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেয় ভারতের ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স টিমের অন্তত 6 ক্রিকেটার। আয়োজকরা সেই ম্যাচ বাতিল করে পাকিস্তানকে ওয়াকওভার দিতে বাধ্য হয়। এশিয়া কাপে কি হবে? স্বাভাবিকভাবেই তখন সামনে আসে সেই প্রসঙ্গ। কিন্তু এবারে সৌরভ গাঙ্গুলির প্রান্ত বদলে হোঁচট খেয়েছেন অনেকেই। সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট বলছেন, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড যেমন মেনে নেওয়া যায় না, তেমনি ক্রিকেটকেও তার মতো চলতে দিতে হবে। পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচের ফিক্সচারে তার এখন আর কোনো আপত্তি নেই। এর আগে এসিসির মিটিংয়ে যোগ দেয়া নিয়ে ভারতের টালবাহানা আলোচনায় এসেছে। শেষমেশ ভার্চুয়ালি হলেও সেই মিটিংয়ে যোগ দিয়েছে তারা। বাকিদের সাথে মিলে সেট করেছে আগামী এশিয়া কাপের ফিক্সচারও। কোনো সমস্যা নেই। এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও আরব আমিরাতের মতো নিউট্রাল ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ খেলায় কোনো আপত্তি নেই। এখন ভারতের অথরিটি কিংবা সৌরভ গাঙ্গুলির মতো হেড কোচ গম্ভীরও কি নিজেদের সাইড পাল্টে ফেলবেন? পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বলে টিম ইন্ডিয়া থেকে করে ফেলবেন পদত্যাগ? মনে রাখতে হবে, সবশেষ এশিয়া কাপ 2023 আসরে কিন্তু প্রাইজ মানি ছিল $4 লাখ। খালিদ জামিল, ৭১। ম্যান সিটির সঙ্গে চুক্তি শেষ হলে কোচিং থেকে লম্বা বিরতিতে যাবেন গার্দিওলা। এই খবরে চমকে গেছে ফুটবল দুনিয়া। যখন ক্যারিয়ারের সেরা সময়, তখন হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? পারিবারিক কোনো কারণ নাকি মানসিক ক্লান্তি? সিটিজেনদের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে 2027 নাগাদ। এরপর গার্দিওলা যাবেন লম্বা বিরতিতে, যা হতে পারে দীর্ঘ 15 বছর। এর আগে ইংলিশ ক্লাবটির সাথে চুক্তি নবায়ন করে সংসার ভাঙতে বসেছিলেন এই কোচ। তার মতে এখন একটু থামা দরকার, নিজেকে এবং পরিবারকে সময় দিতে চান এই স্প্যানিশ কোচ। তিনি আরও জানান, ম্যান সিটির দায়িত্ব শেষে কাতালোনিয়ার পরিবারের কাছে ফিরবেন তিনি। তবে অবশ্য বার্সার দায়িত্বে আর দেখা যাবে না তাকে, এমনকি বার্সার প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়বেন না তিনি। এ ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।